আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কানাডায় এবার শিল্পপতি খুন, নেপথ্যে সেই বিষ্ণয়ী গ্যাং। এদিকে সেনা সদস্যদের আত্মহত্যার ভয়াবহ তুচ্ছ ফাঁস, সংকটে ইসরায়েল। অপরদিকে মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ, 7টি একদম নতুন সুন্দর বিমানগুলি করে নামানো হয়েছে। আরও থাকছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 37। এবং সবশেষে থাকছে ভারতের রাষ্ট্রপতির রাফালে উড্ডয়ন, শক্তির প্রদর্শন নাকি আঞ্চলিক বার্তা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। কানাডায় এবার শিল্পপতি খুন, নেপথ্যে সেই বিষ্ণয় গ্যাং। কানাডার অভিবাসী সমাজে নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী গ্যাং লরেন্স বিষ্ণয় চক্র। সম্প্রতি এই গ্যাং কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের অ্যাবার্সফোর্ড এলাকায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতিকে নির্মমভাবে হত্যা করেছে। পাশাপাশি তারা পাঞ্জাবি এক জনপ্রিয় গায়কের বাড়িতেও গুলি চালানোর দায়ও স্বীকার করেছে তারা। কানাডায় বসবাসরত ভারতীয় কমিউনিটিতে এই হত্যাকাণ্ড চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে রাজস্থান পুলিশ যুক্তরাষ্ট্রের সক্রিয় লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের এক সদস্য জগদীপ সিং ওরফে জাগ্গাকে গ্রেপ্তার করে। এর ঠিক একদিন পরেই এমন ঘটনা প্রবাসী ভারতীয়দের মনে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বিষ্ণইয়ের সন্ত্রাসী দলের সদস্য গোল্ডি ঢিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই হত্যার দায় স্বীকার করেছে। ঠিক কখন, কোথায় ও কেন এই হত্যাকাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে সাহসীর কাছে অর্থ দাবি করে আসছিল। বিষ্ণইয়ের সন্ত্রাসী দলের মতে ৬৮ বছর বয়সী সাহসী একটি বড় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এরই প্রেক্ষিতে বিষ্ণয় গ্যাং তার কাছে অর্থ দাবি করেছিল, কিন্তু তিনি অর্থ না দেওয়ায় তারা তাকে খুন করে। এছাড়া ঢিলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আরও লিখেছে, পাঞ্জাবি গায়ক চান্নি নাট্টানের বাড়ির বাইরে গুলি তারাই চালিয়েছে, কেননা নাট্টান গায়ক সর্দার খেরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর খেরার সঙ্গে কাজ করা যে কোনো গায়ক তাদের ক্ষতির জন্য নিজেরাই দায়ী থাকবে। লরেন্স বিষ্ণয় গ্যাং ভারতের একটি কুখ্যাত সন্ত্রাসী চক্র, যার মূল ঘাঁটি রাজস্থান ও পাঞ্জাবে। এই গ্যাংয়ের আন্তর্জাতিক শাখাগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি মধ্যপ্রাচ্য সক্রিয় বলে জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এর আগে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতীয় প্রতিনিধিদের সম্পৃক্ততার অভিযোগে কূটনৈতিক টানাপড়ন তৈরি হয় ভারত ও কানাডার মধ্যে। কানাডার রয়্যাল মাউন্টেন পুলিশের তদন্তে শিখ নেতা হত্যাকাণ্ডে ভারতের আলোচিত লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের সঙ্গে দেশটির সরকারের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে সেনা সদস্যদের আত্মহত্যার ভয়াবহ তথ্য ফাঁস, সংকটে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ৫০ সেনা সদস্যের আত্মহত্যা এবং ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে বলে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, প্রতি একজন যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন, তার বিপরীতে আরও ৭ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর প্রেস টিভির। প্রতিবেদনটি আরও জানায়, ২০২৪ সালে আত্মহত্যার ঘটনার প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে। সেই বছর আত্মহত্যাকারীদের ৭৮% ছিলেন যুদ্ধরত সেনা, যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার মাত্র ৪২ থেকে ৪৫% ছিল। বিশ্লেষকরা মনে করছেন, এই হার বৃদ্ধির একটি বড় কারণ হল ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ব্যাপক রিজার্ভ সৈন্য সমাবেশ, যেখানে হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে ডাকা হয়। প্রতিবেদনে ব্যবহৃত অধিকাংশ তথ্য এসেছে ইসরায়েলি সামরিক মেডিকেল কর্পসের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটিতে অনুষ্ঠিত আলোচনাগুলো থেকে। প্রতিবেদনটি স্পষ্ট করে বলা হয়েছে, এই পরিসংখ্যান শুধুমাত্র সেই সেনাদের অন্তর্ভুক্ত করছে যারা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন। অবসরে গিয়ে আত্মহত্যা করা প্রাক্তন সেনাদের এই তালিকায় তুলে ধরা হয়নি। প্রতিবেদনটির হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন। এর আগের রিপোর্টগুলো থেকেও জানা গেছে,
গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪৩ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। চলতি বছরের জুলাই মাসে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৪ ডজন সেনা আত্মহত্যা করেছেন, যারা গাজার যুদ্ধক্ষেত্রে ভয়াবহ সহিংসতা ও মানসিক আঘাতের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই সমস্ত আত্মহত্যার ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে, তাও একের পর এক তথ্য ফাঁস হয়ে সামনে আসছে, যাই সংকটের তীব্রতা ও ব্যাপকতা তুলে ধরছে। প্রতিবেদনগুলো আরও জানিয়েছে, কিছু সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে, যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও তার কারণ প্রকাশ না পায়। অপরদিকে মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ, 7টি একদম নতুন সুন্দর বিমান গুলি করে নামানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নিয়ে আবারও তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে মে মাসের সংঘর্ষে ভারতের 7টি নতুন যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। এটা মোদীর সরকারের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয়। ট্রাম্প দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে এই সংঘর্ষ পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। জাপানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে ডিনারে বক্তৃতার সময় ট্রাম্প বলেন, তিনি যে বহু যুদ্ধ বন্ধ করেছেন তার নেপথ্যে কারণ তার আরোপিত পানি শুল্ক। তার ভাষায়, আমি বিশ্বের জন্য একটা দারুণ কাজ করেছি। যদি আপনি ভারত আর পাকিস্তানের দিকে তাকান, তারা তখন যুদ্ধের মুখে ছিল। 7টা একদম নতুন দারুণ সুন্দর বিমান গুলি করে নামানো হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফকেও, খুবই ভদ্র, ভালো মানুষ, এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকেও বলেছিলাম যে দেখো, তোমরা যদি যুদ্ধ করো তাহলে কোনো ব্যবসা হবে না। ট্রাম্প যোগ করেন, আমি বলেছিলাম যে যদি লড়ো তাহলে আমরা কোনো চুক্তি করব না, আর 24 ঘণ্টার মধ্যেই যুদ্ধ থেমে গিয়েছিল। অবিশ্বাস্য ছিল এটা। আমি মনে করি ব্যবসায়ী 70% কারণের জন্য যুদ্ধ হয়নি। 22 অক্টোবর হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না হয়। তিনি দাবি করেন, ডিপ্লোমেসি ও বাণিজ্য চাপের মাধ্যমে তিনি বহু সংঘর্ষ ঠেকিয়েছেন। ট্রাম্প আরও বলেন, আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি, চলো পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ না করি। বাণিজ্য জড়িত ছিল বলে আমি সেটা নিয়ে কথা বলতে পেরেছিলাম। তিনি জোর দিয়ে বলেন, আর এখন পাকিস্তান আর ভারতের মধ্যে কোনো যুদ্ধ নেই। এটা খুবই ভালো ব্যাপার। এরপর মোদীকে প্রশংসা করে বলেন, তিনি দারুণ একজন মানুষ এবং বছরের পর বছর ধরে আমার কাছের বন্ধু হয়ে উঠেছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি এ পর্যন্ত 8টি যুদ্ধ ঠেকিয়েছেন, যা সম্ভব হয়েছে তার তথাকথিত চুক্তি ও বাণিজ্য কৌশলের মাধ্যমে। এর মধ্যে পাকিস্তান ভারত সংঘর্ষও রয়েছে। ট্রাম্প আগেও বহুবার দাবি করেছেন যে তিনি এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমিত করতে ভূমিকা রেখেছেন। ভারত ও পাকিস্তান স্বাধীনতার পর 3টি যুদ্ধ করেছে এবং আজও কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে তীব্র বিরোধে লিপ্ত রয়েছে। মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল সেই সংঘর্ষ। এটি শুরু হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকের ওপর হামলার পর। এর জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে। ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করে বলে, কাশ্মীরে 26 জনের নীতি হামলায় তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি 2008 সালের মুম্বাই হামলার পর ভারতীয় নাগরিকদের ওপর সবচেয়ে বড় আক্রমণ। এই ঘটনার পর ভারত 3 দিন ধরে পাকিস্তানে নির্বিচারে হামলা চালায়, যাতে বহু নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন। এরপর পাকিস্তানি সেনাবাহিনী প্রতিরক্ষামূলক অভিযানে নামে, যার নাম অপারেশন বুনিয়ান ও মারসুস, যার মাধ্যমে পাকিস্তান 6টি ইন্ডিয়ান যুদ্ধবিমান, এর মধ্যে 3টি রাফাল এবং বহু ড্রোন ভূপাতিত করে। আরও থাকছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 36। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলায় 16 শিশুসহ অন্তত 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করা হয়েছিল। এর আগে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা 30 জন, তবে আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, আমাদের রক্ষাকর্মীরা এখনও ধ্বংসাবশেষের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধারকাজ চলছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহাউ মঙ্গলবার গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিহামলার নির্দেশ দেন। তিনি দাবি করেন যে রাফাহ অঞ্চলে হামাস ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালাচ্ছে। তবে হামাস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এবং চুক্তিটাকে
ব্যর্থ করার অপচেষ্টা করছে। এর আগে সংগঠনটি অভিযোগ করে বলেছিল যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের বন্দীদের দেহাবশেষ উদ্ধারে বাধা দিচ্ছে, যা যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল। হামাস ইসরায়েলের এই ব্যাচরণকে ব্যবস্থানিক প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি আরও বলেছে, গাজার রাফাহ ক্রসিং, যে অঞ্চলের প্রধান জীবনরেখা, এটি বন্ধ রাখাও যুদ্ধবিরতি চুক্তির আরও একটি শর্তভঙ্গের স্পষ্ট উদাহরণ। এদিকে সর্বশেষ হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি চলতি মাসের শুরুতে মিশরে সম্পাদিত হয়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত। ট্রাম্প দাবি করেন, এই পরিকল্পনার লক্ষ্য গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি গণহত্যা শেষ করা। হামাস বারবার ঘোষণা দিয়েছে যা তারা এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, যার আধারে তারা ইসরায়েলি বন্দী ও মৃতদেহ ফেরত দেওয়ার পাশাপাশি গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতিক্রিয়ার অধিকার সমর্থন করে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাযথ আচরণ না করলে হামাসকে সমাপ্তির মুখে পড়তে হবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করে বলেছেন, যুদ্ধবিরতি অবিচল। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গাজা ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির খবর প্রকাশিত হচ্ছে। এবং সবশেষে থাকছে ভারতের রাষ্ট্রপতির রাফালে উড্ডয়ন, শক্তির প্রদর্শন নাকি আঞ্চলিক বার্তা। আম্বালার আকাশে ভারতের রাষ্ট্রপতির উড্ডয়নজালে একটি প্রতীকী বার্তা। যুদ্ধবিমানের গর্জনের ভিতর দিয়ে প্রকাশ পেল এক রাষ্ট্রের আত্মবিশ্বাস, আবার সেই আত্মবিশ্বাসের ছায়ায় লুকিয়ে রইল শক্তি প্রদর্শনের পরিরাতি। রাষ্ট্রপতি এই অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বললেও বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে, এই প্রদর্শন কি সত্যিই কেবল প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক, নাকি এর মধ্য দিয়ে আরেকটি শক্তির ভারসাম্য তৈরি করার রাজনৈতিক বার্তা পাঠানো হল? দ্রৌপদী মুর্মু গত বছর সুহই যুদ্ধবিমানে উড্ডয়ন করেছিলেন। এবার রাফাল ফরাসি প্রযুক্তিতে নির্মিত